বাইরে ঝমঝম বৃষ্টির শব্দ। নিজের চেম্বারে গদিয়াটা চেয়ারে একলা বসেছিলেন কালীকিঙ্কর। সামনের টেবিলে দুপাশে স্তূপাকৃতি পঞ্জিকা, ভূতডামর, বগলামুখী তন্ত্র, বশীকরণ বিদ্যা এ জাতীয় কয়েকটা বই, সাদা কাগজে আঁকা জন্মছক ইত্যাদি। আজ অমাবস্যা, তাই আবার শনিবার। এসব দিনে সাধারণত বিবি গাঙ্গুলি স্ট্রিটের জ্যোতিষীদের চেম্বারে হাত দেখানোর জন্য লম্বা লাইন পড়ে যায়। আর কালীকিঙ্করের মতো যাদের বেশ নামডাক আছে, অর্থাৎ যাদের টেলিভিশনে দেখানো হয় অথবা ফ্রি অফ দ্য কাগজে ছবি ছাপা হয়, তাদের এইসব দিনে অনেক লোককে ফিরিয়ে দিতে হয়। কিন্তু সন্ধ্যা 7টা বেজে গেলেও আজ এখনো পর্যন্ত একজন হাত দেখাতে আসেনি কিঙ্কর জ্যোতিষীর চেম্বারে। আর আসবেই বা কি করে? দুপুর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো লক্ষণই নেই। দিনের বেলাতেই আকাশ অন্ধকার ছিল, আর এখন সন্ধ্যার অন্ধকার তার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। না, আজ আর কেউ আসবে না। মাথা জোড়া টাকে একবার হাত বুলিয়ে নিজের মনে বললেন কালীকিঙ্কর। এরপরই তিনি চেম্বার বন্ধ করে উঠে পড়বেন মনে করে তার অ্যাসিস্ট্যান্ট কাম ড্রাইভার হরিপদকে হাঁক দিতে যাচ্ছিলেন, কিন্তু পরক্ষণেই তার মনে হলো তাকে তিনি কি একটা কাজে পাঠিয়েছেন। হরিপদ এখনো ফেরেনি, আর সে যতক্ষণ না ফিরবে তাকেও আটকে থাকতে হবে চেম্বারে। কালীকিঙ্করের টেবিলে একটা টেবিল ল্যাম্প রাখা রয়েছে, তার হালকা আলো ছড়িয়ে পড়েছে খড়ে। তিনি খুঁটে খুঁটিয়ে দেখতে লাগলেন ঘরটা। বেশ কিছুদিন ধরে চেম্বারটা হাল ফ্যাশনের কায়দায় সাজাবেন বলে ভাবছেন। একটা কম্পিউটারও বসানোর ইচ্ছে আছে। যুগ পাল্টাচ্ছে, কম্পিউটারের সাহায্যে ভাগ্য গণনা আজকাল খুব চাহিদা। অনেক জ্যোতিষী বসিয়ে নিচ্ছে, কিন্তু এসব কাজ করি করেও অন্য কাজের চাপে আর করা হয়ে উঠছে না। চেম্বারের দেওয়ালে টানানো আছে সার ছবি। কোনোটাতে বিখ্যাত কোনো মানুষের সাথে কালীকিঙ্কর, কোনোটা দশমহাবিদ্যা বা প্রসিদ্ধ সাধন পীঠে। যারা এখানে আসে তাদের মনের উপর তাদের বিশ্বাসে একটা প্রভাব বিস্তার করে এইসব ছবি। কালীকিঙ্করের প্রতি একটা বাড়তি আস্থা জন্মায় ক্লায়েন্টের মনে। ছবিগুলোর দিকে তাকাতে তাকাতে ঘরের কোনায় একটা ছবির দিকে তাকিয়ে চোখ আটকে গেল তার। অনেকদিন পর তিনি তাকালেন ছবিটার দিকে। অনেক পুরনো বিবর্ণ হয়ে যাওয়া একটা বাঁধানো ফটোগ্রাফ ঝুলছে রয়েছে ফ্রেমে। এক জটাজুটোধারী পুরুষের আবছা অবয়ব ফুটে আছে সেখানে। এই ছবি কালীকিঙ্করের গুরু মৃত্যুঞ্জয় তান্ত্রিকের। তার থেকেই জ্যোতিষশাস্ত্রের প্রথম পাঠ নিয়েছিলেন জ্যোতিষ সম্রাট কালীকিঙ্কর। জ্যোতিষ সম্রাট, হ্যাঁ, এই উপাধিটাই কালীকিঙ্কর ব্যবহার করেন তার নামের আগে। জ্যোতিষ সম্রাট গুরু মৃত্যুঞ্জয় এক আশ্চর্য ক্ষমতা সম্পন্ন মানুষ ছিলেন। কাক চরিত্র, ললাট লিখন পাঠে অদ্ভুত ক্ষমতা ছিল তার। কোনো মানুষকে দেখে তিনি মুহূর্তের মধ্যে তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারতেন। তবে জ্যোতিষী বলতে সবাই এখন যা বোঝে ঠিক সেই অর্থে তিনি জ্যোতিষী ছিলেন না। দশমহাবিদ্যার অন্যতম ধূমাবতীর উপাসক শ্মশানচারী এই তান্ত্রিক আসলে ছিলেন ত্রিকালজ্ঞ। তবে তিনি শুধু ভূত ভবিষ্যতের কথাই বলতেন, কোনো বিধান দিতেন না। মৃত্যুঞ্জয় বলতেন, ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না, আর মৃত্যু হলো অপ্রতিরোধ্য। তাকে রোখার সাধ্য কারও নেই। বিধাতা পুরুষ জন্ম মুহূর্তে প্রত্যেকের যে আয়ু নির্দিষ্ট করে দেন তা অমোঘ নিয়মে মেনে চলে। সেই হিসাবের এক চুলও এদিক ওদিক করা যায় না। কালীকিঙ্কর একবার তাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, আপনার তো এত ক্ষমতা, আপনার ক্ষেত্রে কি এই বিধি প্রযোজ্য? তিনি হেসে বলেছিলেন, হ্যাঁ রে বেটা, এই মৃত্যুঞ্জয় তান্ত্রিকও মৃত্যুকে জয় করতে পারবে না। 3 বয়স আমার, আর 1 বছর বাঁচবো আমি। তার চেয়ে একদিন কম নয়, বেশি নয়। ঠিক যেমন তোর আয়ু 3 বছর, তোর ক্ষেত্রেও অন্যথা হবে না। হ্যাঁ, এই কথাই বলেছিলেন তিনি। ছবিটার দিকে তাকিয়ে অনেকদিন পর কথাগুলো আবার মনে পড়ে গেল কালীকিঙ্করের। মনে মনে হিসেব করতে লাগলেন তিনি, এসব কতদিন আগেকার কথা হবে?
তার তখন প্রায় যুবা বয়স, 40 বছর আগের কথা এসব। মৃত্যুঞ্জয় তান্ত্রিক নিজের সম্পর্কে বর্ণনা যদি সত্যি হয়ে থাকে, তাহলে অন্তত 20 বছর আগে তিনি গত হয়েছেন। তার শেষ জীবনের খবর অবশ্য জানা নেই কালী কিঙ্করের। মাত্র বছরখানেক গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক টিকেছিল, তারপর চির বিচ্ছেদ হয়ে যায় দুজনের। আসলে গুরুর উল্টো পথে হাঁটতে শুরু করেছিলেন কালী কিঙ্কর। গুরুর কাছে বেশ কিছু বিদ্যা শেখার পর লোক তাকে পেয়ে বসেছিল। ভাগ্য পাল্টানোর বিধান দিতে শুরু করেছিলেন তিনি। মৃত্যু ভয় ভীত একজন লোককে মোটা অর্থের বিনিময়ে একবার একটা তাবিজ দিয়েছিলেন কালী কিঙ্কর। কথাটা কানে গেছিল মৃত্যুঞ্জয় তান্ত্রিকের। শিষ্যকে সতর্ক করে বলেছিলেন তিনি, কিন্তু কালী কিঙ্কর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি বুঝতে পেরেছিলেন মৃত্যু ভয় ভীত মানুষই তার জীবনের জাগতিক উন্নতির সোপান। মৃত্যুর হাত এড়াতে মানুষ তার সর্বস্ব সমর্পণ করতে পারে অন্যের হাতে। আর এই ব্যাপারটা যে কত বড় সত্যি তার প্রমাণ কালী কিঙ্কর নিজে। কোথায় বীরভূমের এক অখ্যাত গ্রামে, ততোধিক অখ্যাত এক শ্মশানে শবযাত্রীদের কৃপা অন্নে প্রতিপালিত মৃত্যুঞ্জয় তান্ত্রিকের শিষ্য কালী কিঙ্কর। আর কোথায় আজকে জ্যোতিষ সম্রাট কালী কিঙ্কর। বাড়ি গাড়ি প্রতিপত্তি সম্মান কি নেই আজ তার। আর সবই তিনি পেয়েছেন মানুষের মৃত্যু ভয় আছে বলে। 40 বছর আগের একজন নিঃস্ব যুবক আজ একজন সফল মানুষ। তিনি ঠিক। শেষের কথাগুলো ভেবে মৃত্যুঞ্জয় তান্ত্রিকের দিকে তাকিয়ে একটা আত্মপ্রসাদের হাসি হাসলেন কালী কিঙ্কর। একলা ঘরে বসে নানা কথা ভাবতে লাগলেন তিনি। বৃষ্টি যেন আরো বাড়ছে। কড়াক কড়াক শব্দে কোথায় যেন বাজ পড়ল, আর তারপরেই বাতি নিভে গেল। টেবিলের ড্রয়ার হাতড়ে একটা মোমবাতি বার করে সেটা জ্বালিয়ে টেবিলের ওপরে রাখলেন কালী কিঙ্কর। টিপ করে মোমবাতির শিখাটা তাপছে। আধো অন্ধকার ঘর। মোমবাতির একটা আলোক রেখা কিভাবে যেন গিয়ে পড়েছে দেওয়ালের কোণে মৃত্যুঞ্জয় তান্ত্রিকের সেই ছবির ওপরে। কালী কিঙ্করের চোখ আবার চলে গেল সেদিকে। কয়েক মুহূর্ত সেই দিকে তাকিয়ে থাকার পর কালী কিঙ্করের হঠাৎ মনে হলো বিবর্ণ হয়ে যাওয়া ছবিটা মোমের আলোতে যেন প্রাণ ফিরে পেয়েছে। ছবির ফ্রেমের ভেতর থেকে উজ্জ্বল চোখে যেন তার দিকে তাকিয়ে আছেন মৃত্যুঞ্জয়। তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে একটা হাসি। ছবিটা এই জীবন্ত হয়ে ওঠা হয়তো আলো ছায়ার কারসাজি, কিন্তু সেদিকে তাকিয়ে কালী কিঙ্করের কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে তিনি চোখ সরিয়ে নিলেন। হরিপদ আসছে না। বৃষ্টিতে কলকাতার রাস্তার যা অবস্থা হয়, হয়তো জমা জলে কোথাও আটকে গেছে তার গাড়ি। টেবিলেই রাখা ছিল হালসনের পঞ্জিকা। কালী কিঙ্কর সেটা খুলে পরদিনের গ্রহ নক্ষত্র রাশিফল দেখার জন্য তার পাতা উল্টাতে শুরু করলেন। কাল রবিবার, জুলাইয়ের 6 তারিখ, বাংলার 13ই আষাঢ়। পাতাটিতে পৌঁছে বড় বড় হরফে লেখা বছরের তারিখটা হঠাৎ যেন তার বিশেষ চেনা বলে মনে হলো। এই দিনটার যেন একটা আলাদা তাৎপর্য আছে, কিন্তু কি সেটা? কয়েক মুহূর্তের মধ্যে অবশ্য তিনি ব্যাপারটা ধরে ফেললেন। আরে, 13ই আষাঢ়! 13ই আষাঢ় তো তার জন্মদিন। কাজের চাপে ব্যাপারটা একেবারেই ভুলে গিয়েছিলেন তিনি। কত বয়স হলো তার? মনে মনে হিসেব করলেন কাল তিনি 61-তে পা রাখবেন। দেখতে দেখতে 60টা বছর পার করে ফেললাম। ব্যাপারটা ভেবেই তিনি যেন অবাক হয়ে গেলেন। ঠিক সেই সময় হঠাৎ চেম্বারের দরজার বাইরে পায়ের শব্দ শুনতে পেয়ে কালী কিঙ্কর বললেন, কে? হরিপদ ফিরলি নাকি? ওপাশ থেকে ভেসে এলো অন্য একটি গলার স্বর। না, মানে আমি হাত দেখাতে এসেছি। এই দুর্যোগের মধ্যে কোনো ক্লায়েন্ট আসবেন তা ধারণা করতে পারেননি কালী কিঙ্কর। মনটা উৎফুল্ল হয়ে উঠল তার। আজকে দিনটা তাহলে একেবারে নিষ্ফলা নয়। গম্ভীরভাবে কালী কিঙ্কর বললেন, আসুন, ভেতরে আসুন। দরজা ঠেলে ভিতরে ঢুকে সামনে এসে দাঁড়ালো বছর 25-এর এক যুবক। পরনে দামি পোশাক, মণিবন্ধে দামি খড়ি। সম্ভবত গাড়িতে এসেছেন, তাই বৃষ্টিতে ভেজে নিশে।
নাকের টগায় নামানো চশমার উপর দিয়ে মুহূর্তের মধ্যে পেশাদারি চোখে তাকে জড়িত করে নিয়ে কালীকিঙ্কর বুঝতে পারলেন সম্ভবত বেশ পয়সা করি আছে। জ্যোতিষ সম্রাটের চেহারাতেও একটা সম্ভ্রম জাগানো ভাব, টকটকে ফর্সা রং, মাথা জোড়া বিরাট টাক, টিয়া পাখির মতো বাঁকানো নাকের ডগায় দামির ইংলিশ চশমা, গলায় রুদ্রাক্ষের ছড়া, ধবধবে ধুতি পাঞ্জাবি। প্রথম দর্শনেই একটা ভক্তি ভাব জাগি। ছেলেটা নমস্কার করে কালীকিঙ্করের মুখোমুখি উল্টো দিকে চেয়ারে বসল। কালীকিঙ্কর তার গাম্ভীর্য বজায় রেখে বললেন, হ্যাঁ বলুন, কি সমস্যা? কোথা থেকে আসছেন আপনি? ছেলেটা বিষণ্ণ মুখে বলল, আমি অনিমেষ সেন, এই কলকাতাতেই থাকি, যোধপুর পার্কে। প্রমোটারি ব্যবসা আছে আমার। ব্যবসা ভালোই চলে। জানেন তো, এসব কারবারে নানা রকম অসুবিধে থাকে, অনেক সময় খুনাখুনি হয়। কিছুদিন ধরে এক মস্তান টাকার জন্য আমাকে হুমকি দিচ্ছে। দেখুন তো আমার কোনো বিপদের সম্ভাবনা আছে কিনা। এই বলে সে তার ডান হাতটা বাড়িয়ে দিল কালীকিঙ্করের দিকে। টেবিলে রাখা আতস কাজটা তুলে নিয়ে তারপর হাতটা স্পর্শ করলো কালীকিঙ্কর। কি ঠান্ডা হাত, যেন বরফ। আতস কাচের নিচে হাতটা দেখতে দেখতে তিনি কি করবেন চিন্তা করে নিলেন। মিনিট পাঁচেক হাত দেখার পরে ছেলেটার জন্ম তারিখ জেনে নিয়ে একটা কাগজে বেশ কিছুক্ষণ রাশিচক্র আঁকিমুকি করে কালীকিঙ্কর গম্ভীর মুখে তাকালেন ছেলেটার দিকে। ছেলেটার চোখে স্পষ্ট উৎকণ্ঠা ফুটে উঠেছে। কি বলবেন ভাবা হয়ে গেছে কালীকিঙ্করের। তিনি তার চোখের দিকে তাকিয়ে বললেন, যা দেখছি ব্যাপারটা ভালো না। মঙ্গল ভীষণ কুপিত, তাছাড়া আপনার অপঘাতে মৃত্যুযোগও আছে। মৃত্যুযোগ? চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠেছে ছেলেটা। হ্যাঁ, মৃত্যুযোগ। জ্যোতিষ সম্রাট কালীকিঙ্করের গণনা মিথ্যে হয় না, বললেন তিনি। ছেলেটা তা শুনে বেশ ভয় পেয়ে গিয়ে বলল, কি হবে তাহলে? আপনি একটা ব্যবস্থা করুন যাতে রক্ষা পাই। আমি বাঁচতে চাই। ছেলেটার গলার স্বর কেঁপে উঠল। কয়েক মুহূর্ত গভীর চিন্তার ভান করে কালীকিঙ্কর বললেন, প্রতিকার অবশ্য একটা আছে। 5 রতির একটা চুনি ধারণ করতে হবে। ছেলেটা বলল, তাহলে সেটা পাওয়া যাবে কোথায়? কিরকম দাম হবে? যাই হোক না কেন আমি নেব। জ্যোতিষী বুঝলেন তার ওষুধ ধরেছে। তিনি বললেন, আমার কাছে পাওয়া যাবে, তবে আজে বাজে জিনিস আমি রাখি না। খাঁটি বর্মা চুনি, 1020 মতো দাম পড়বে। এই বলে তার রিভলভিং চেয়ারটা ঘুরিয়ে তার ঠিক পিছনেই দেয়ালের গায়ে গাঁথা লোহার সিন্দুক খুলে একটা ছোট বাক্স বের করে আনলেন। তার মধ্যে বেশ কয়েকটা তুলোট কাগজের মোড়ক। একটা মোড়ক খুলে তিনি ছেলেটার সামনে মেলে ধরলেন। মটর দানার মতো লাল পাথর মোমের আলোতে চকচক করে উঠল। ছেলেটা কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে থেকে বলল, এতে কাজ হবে তো? কালীকিঙ্কর বললেন, নিশ্চয়ই হবে। একদম খাঁটি রত্ন। এটা ধারণ করলে মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না। তার কথা শুনে ছেলেটার চোখ ছলমল করে উঠল। পরক্ষণেই প্যান্টের পকেট থেকে এক তাড়া নোট বার করলো কালীকিঙ্করকে দেবার জন্য। মিনিট 5 সময় লাগলো রসিদ টসিদ কাটার। পরপরে 500 টাকার নোটগুলো গুনে দিয়ে চুনিটা নিয়ে হাসি মুখে ছেলেটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাসি কালীকিঙ্করের মুখেও। টাকাগুলো সিন্ধুকে রেখে তিনি ছেলেটার উদ্দেশ্যে বললেন, আপনি নিশ্চিন্তে যান, প্রয়োজন হলে আবার আসবেন। হাত জোর করে নমস্কার জানিয়ে ছেলেটা বলল, আপনি আমাকে বাঁচালেন, অবশ্যই আসবো। এরপর সে বাইরের দিকে পা বাড়াতে গিয়ে একবার থমকে দাঁড়িয়ে পড়ে বলল, দরজার বাইরে বেঞ্চে আরো 2 জন আছে, মনে হয় তারাও হাত দেখাবেন। ভেতরে পাঠিয়ে দেবো কি? এই বৃষ্টিতে আরো 2 জন? ব্যাপারটা ভাবতে পারেননি কালীকিঙ্কর। এই দুর্যোগের দিনেও লক্ষ্মী দেবী তার প্রতি প্রসন্ন। তার নেচে উঠল তার। কিন্তু মনের ভাব গোপন করে তিনি বললেন, আজকেও দেখছি আমার মুক্তি নেই, একজনকে ভেতরে আসতে বলুন। এমন ভাবে কথাগুলো বললেন যেন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও হাত দেখতে হবে তাকে। যে ভদ্রলোক এবার কালীকিঙ্করের সামনে চেয়ারে এসে বসলেন
তিনি মাঝবয়সী, পরনে ধূসর রঙের দামি 3 পিস স্যুট, সুন্দরভাবে কামানো ফর্সা মুখ, চোখের চশমাটাও সোনার বলেই মনে হয়। বেশ একটা আত্মবিশ্বাসের ভাব আছে লোকটার মধ্যে, কিন্তু সে বিশ্বাসে নিশ্চয়ই টোল খেয়েছি, নইলে ইনি জ্যোতিষীর দরবারে হাজির হবেন কেন? জ্যোতিষীদের পেশায় ক্লায়েন্টের সাইকোলজি বোঝাটা বেশ জরুরি। অভিজ্ঞ কালিকিঙ্কর ধরতে পারলেন এই ব্যাপারটা। চেয়ারে বসার পর লোকটা একটু ইতস্তত করে বললেন, আমার নাম অবনী হালদার, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব ফার্ম আছে। কয়েক মাস ধরে একটা ভয় তাড়া করে বেড়াচ্ছে আমাকে, কোনো কাজে মন বসাতে পারছি না, তাই আপনার কাছে এসেছি। যদি কোনো পাথর টাথর। কথা শেষ করলেন না তিনি। কি ভয়? স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কালিকিঙ্কর। অবনী হালদার কয়েক মুহূর্ত চুপ করে থেকে জবাব দিলেন, মৃত্যু ভয়। এরও মৃত্যু ভয়? এ তো মেঘনা চাইতে জল। সোজা হয়ে বসে কালিকিঙ্কর জানতে চাইলেন, কিসের মৃত্যু ভয়? অবনী হালদার বললেন, আমার পেটে একটা ব্যথা আছে, দীর্ঘদিন ধরে। ডাক্তারের পেছনে অনেক পয়সা ঢেলেও কোনো কাজ হচ্ছে না। মাস তিনেক ধরে ব্যথাটা ক্রমেই বাড়ছে। যদি ডাক্তারেরা এখনো ফাইনালি কিছু বলেননি, তবেই একটা আশঙ্কা ক্রমেই দানা বাঁধছে আমার মনে। আসলে আমার বাবা ঠাকুরদাও ওই রোগে আমার মতোই বয়সেই চলে গেছেন। আমার ধারণা যদি সত্যি হয় তাহলে আমি আর বেশি দিন বাঁচব না। এই রোগের কোনো চিকিৎসা বেরোয়নি। কথাগুলো একটানা বলার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অবনী হালদার বললেন, আপনার অনেক নাম শুনেছি, তাই আপনার কাছে এসেছি। টাকা পয়সার ব্যাপারে আমি কোনো কার্পণ্য করব না। দেখুন না, যদি কিছু করতে পারেন। তার কথা শোনার পর কালিকিঙ্কর শুধু বললেন, আপনার ডান হাতটা দেখি। অবনী হালদার ডান হাতটা বাড়িয়ে দিলেন। তার অনামিকায় জলজল করছে একটা চুনি বসানো সোনার আংটি, ঠিক যেমন একটা চুনি একটু আগে তিনি ছেলেটাকে দিলেন, ঠিক সেই রকম। আংটিটা দেখে কালিকিঙ্করের বুঝতে অসুবিধে হলো না যে ইতিপূর্বে কোনো না কোনো কারণে কোনো জ্যোতিষীর কাছে গিয়েছিলেন ভদ্রলোক। হয়তো সেখান থেকেই কোনো কারণে পাথরটা তৈরি তার বিশ্বাস জন্মেছে। বাইরে বৃষ্টির বিরাম নেই, ঘন ঘন বাজে শব্দ শোনা যাচ্ছে। অবনী হালদার বললেন, কি বুঝলেন বলুন? আমার ধারণায় কি ঠিক? বাপ ঠাকুরদার মতো এই বয়সেই মৃত্যুযোগ লেখা আছে আমার ভাগ্যে। কথাগুলো বলতে গিয়ে অবনী হালদারের গলার স্বর কেঁপে উঠল। কালিকিঙ্কর একটা আক্ষেপের ভাব গলায় ফুটিয়ে তুলে বললেন, 200 সেন্ট অর্থাৎ 2 রতির মতো একটা বেলজিয়াম হিরে ধারণ করতে হবে আপনাকে। 1040 মতো দাম পড়বে, পারবেন? অবনী হালদার বলে উঠলেন, পারবো না কেন? হিসাব করলে দেখা যাবে এর চেয়ে অনেক বেশি টাকা আমি ডাক্তারের পেছনে ঢেলেছি। ও টাকা এখনই আমার সঙ্গে আছে। কোন জুয়েলারি দোকান থেকে ও পাথর পাওয়া যাবে বলুন, আমি এখনই কিনে নিয়ে বাড়ি যাব। কালিকিঙ্কর বললেন, এই বৃষ্টির রাতে এখন দোকান হয়তো বন্ধ হয়ে গেছে, তবে আপনাকে একটা কথা বলি, ক্লায়েন্টদের সুবিধার্থে কয়েকটা দামি পাথর আমি রেখে দিই। 2 রতি হিরে আমার কাছে আছে, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। এই বলে সিন্ধুকের দিকে ফিরলেন কালিকিঙ্কর। আর কয়েক মুহূর্ত পরই তার হাতের তালুতে ছোট্ট একটা পাথর নিয়ে তা মেলে ধরলেন ভদ্রলোকের সামনে। মোমের আলোতে ঝলমল করে উঠল বেলজিয়াম হিরে। পাথরটার দিকে তাকিয়ে অবনী হালদার বিস্মিতভাবে বললেন, এই পাথর সত্যিই আমার মৃত্যুযোগ দূর করতে পারবে? শান্ত গলায় জ্যোতিষ সম্রাট বললেন, হ্যাঁ, এই হিরেই একমাত্র পারে আপনার মৃত্যুযোগ দূর করতে। লেনদেনের কাজ সম্পন্ন হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। হিরে নিয়ে চেম্বার ছেড়ে বেরিয়ে গেলেন অবনী হালদার নামের ভদ্রলোক। অবনী হালদারের টাকাগুলো সিন্ধুকে তুলে রেখে ঘড়ির দিকে তাকালেন কালিকিঙ্কর। 8টা বাজে। হরিপদর এখনো দেখা নেই। একটু ভয় ভয় লাগতে শুরু করলো। এতগুলো টাকা, দিনকাল মোটেই ভালো নয় আজকাল। সিন্ধুকে ভালো করে চাবি দিয়ে সেটা ট্যাঙ্কে তুলে রাখতে যাচ্ছেন, ঠিক সেই সময় দরজার কাছ থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর, আমি কি ভেতরে আসবো? কালিকিঙ্করের হঠাৎ খেয়াল হলো, ও
আরো একজন তো অপেক্ষা করছেন। হ্যাঁ, ভেতরে আসুন, জবাব দিলেন কালীকিঙ্কর। বৃদ্ধ ভদ্রলোক, বয়স মনে হয় 70-এর উপরে হবে। চোখে চশমা, চুনোর ধুতি, জিলে করা পাঞ্জাবিতে সোনার বোতাম, হাতে রূপো বাঁধানো ছড়ি। নমস্কার জানিয়ে চেয়ারে বসলেন তিনি। কালীকিঙ্কর ভালো করে দেখলেন তাকে। সম্ভ্রান্ত চেহারার ভদ্রলোক, স্বভাবসুলভ গাম্ভীর্য বজায় রেখে কালীকিঙ্কর বললেন, হ্যাঁ বলুন, কি সমস্যা এসেছেন আপনি? কি করা হয়? ভদ্রলোক বললেন, আমার নাম অখর চক্রবর্তী। একসময় সরকারি দপ্তরে বেশ উঁচু পদে চাকরি করতাম। একলা মানুষ, বর্তমানে বাড়িতে ধর্মকর্ম করেই সময় কাটাই। জ্যোতিষে আমার বিশ্বাস আছে। বয়স পড়ে এলো, শেষ বয়সে একটু ললাট লিখনটা জানতে এসেছি। আপনি ললাট লিখন পড়তে পারেন তো? আমার যা বয়স হয়েছে তাতে হস্তরেখা সব হারিয়ে গিয়েছে। কালীকিঙ্কর বললেন, পারবো না, সব বিদ্যাই আমার জানা আছে। একসময় মৃত্যুঞ্জয় তান্ত্রিকের শিষ্য ছিলাম আমি। সাধারণত এই কথাটা বলেন না তিনি, নিজের অজান্তেই যেন মৃত্যুঞ্জয় তান্ত্রিকের নামটা অনেক দিন পর তার মুখ থেকে বেরিয়ে এলো। বৃদ্ধ বললেন, ও মৃত্যুঞ্জয় তান্ত্রিক, আমি নাম শুনেছি তার। বৃদ্ধ তাকে খুশি করার জন্য কথাটা বলল কিনা তা বুঝতে পারলেন না কালীকিঙ্কর। তার কপালের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে কালীকিঙ্কর বললেন, আপনার জন্ম তারিখটা বলুন তো। ললাট লিখনের সাথে জন্ম তারিখ মিলিয়ে তারপর আমি যা বলার বলতে পারবো। তারিখটা বলে দিলেন ভদ্রলোক। কাগজে আঁক কাটতে কাটতে কালীকিঙ্কর ভাবলেন, এই লোকটারও পয়সা ভালোই আছে। তার সিন্ধুকে একটা পান্নার আংটি রাখা আছে। ভাগ্যদেবী তার প্রতি আজ সুপ্রসন্ন। খেলাটা এই লোকটার ক্ষেত্রেও খেলে দেখা যাক। বৃদ্ধ হলেও সকলেরই তো বাঁচার আকাঙ্ক্ষা থাকে। বেশ কিছুক্ষণ চোখ করার পর কাগজের দিকে চোখ রেখে জ্যোতিষী বললেন, যা দেখলাম সুবিধের মনে হচ্ছে না। আজকাল 70 বছর বয়স মরার বয়স নয়। কিছু মনে করবেন না, আপনার ললাট লিখন বলছি শীঘ্রই আপনার মৃত্যুযোগ আছে। মৃত্যুযোগ? তাই লেখা আছে? একটা বিস্মিত কণ্ঠস্বর বেরিয়ে এলো বৃদ্ধর গলা থেকে। কালীকিঙ্কর এবার বললেন, হ্যাঁ তাই তো লেখা আছে। তবে যদি 1010 টাকা খরচ করতে পারেন তাহলে এ যাত্রায় ফাড়টা কেটে যেতে পারে। একটা কলম্বিয়ান পান্না ধারণ করতে হবে। আমার কাছে একটা আছে, রূপোর আংটিতে বসানো, সস্তাতেই দিয়ে দেবো। ভদ্রলোক বললেন, ও টাকা আমি এখনই দিতে পারি, কিন্তু টাকা যখন ভদ্রলোক দিতে পারেন তখন তাকে বেশি কথা বলতে দিলে অসুবিধে হতে পারে। তাই কালীকিঙ্কর বলে উঠলেন, টাকা যখন আপনার আছে তখন আংটিটা নিতে দ্বিধা করবেন না। জীবন মৃত্যুর ব্যাপার বলে কথা। দাঁড়ান, জিনিসটা আমি আপনাকে বার করে দেখাই। এই বলে সিন্ধুকের দিকে চেয়ারের মুখ ফেরালেন কালীকিঙ্কর। আংটিটা বার করে কালীকিঙ্কর বললেন, দিন ডান হাতটা দেখি। মনে হয় হয়ে যাবে, নইলে কাল শ্যাকরার কাছে নিয়ে যাবেন। বৃদ্ধ তার হাতটা বাড়িয়ে দিলেন। মোয়ের আলোতে সে হাতে দুটো আঙুল ছিলিক দিয়ে উঠল। আরো দুটো দামি পাথর রয়েছে তার আঙুলে। আংটি পরাবার জন্য তার আঙুল স্পর্শ করলেন কালীকিঙ্কর। কি বরফের মতো ঠান্ডা সে হাত। আংটিটা বৃদ্ধের তর্জনীতে পরিয়ে সেদিকে তাকিয়ে রইলেন জ্যোতিষ সম্রাট। অন্য দুটো পাথরের সাথে বেশ মানিয়েছে সবুজ রঙের পাথরটা, কিন্তু তারপরেই অন্য দু আঙুলের পাথর দুটো যেন চেনা চেনা মনে হলো। ঠিক সেই সময় বৃদ্ধ হঠাৎ বলে উঠলেন, পাথর কি মৃত্যুযোগকে খণ্ডাতে পারবে? ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না, আর মৃত্যু হলো অপ্রতিরোধ্য, তাকে রক্ষার সাধ্যে কারও নেই। কথাটা শুনেই চমকে উঠে বৃদ্ধর দিকে তাকালেন জ্যোতিষ সম্রাট। একাশ কণ্ঠস্বর। বৃদ্ধের ঠোঁটের কোণে ফুটে উঠেছে একটা হাসি। মোমের শিখাটা দপদপ করতে শুরু করলো নিভে যাবার আগে। সেই আলোতে কালীকিঙ্কর দেখলেন বদলে যাচ্ছে বৃদ্ধের মুখ। বয়স কমছে তার। অঘোর চক্রবর্তী থেকে অবনী হালদার
অবনীহালদার থেকে অনিমেষ সেন। কালীকিঙ্কর চিৎকার করে উঠলেন, কে কে আপনি? বাইরে কোথাও যেন প্রচন্ড জোরে বাজ পড়ল, কেঁপে উঠল সারা ঘর। মোমবাতির শিখাটা শেষবারের মতো একবার দপ করে জ্বলে উঠল। মুহূর্তের জন্য কালীকিঙ্কর দেখতে পেলেন তার সামনে বসে আছে জটা জুতোধারী এক তান্ত্রিক সন্ন্যাসী। পর মুহূর্তে ঘর অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকারের ভিতর থেকে ভেসে এলো বহুদিনের কালীকিঙ্করের শোনা এক পরিচিত কণ্ঠস্বর। বিধাতা পুরুষ জন্ম মুহূর্তে প্রত্যেকের আয়ু নির্দিষ্ট করে দেন, তার কোনো অন্যথা হয় না। আমার ক্ষেত্রেও হয়নি, তোর ক্ষেত্রেও হবে না। কথাগুলো অনুরণিত হতে থাকলো অন্ধকার ঘরের মধ্যে। আতঙ্কিত কালীকিঙ্কর টেবিল ছেড়ে উঠে পাড়াতে গেলেন, কিন্তু যে হাতে তিনি পাথরটা পড়ালেন সেই হাত ততক্ষণে চেপে ধরেছে তার হাত। অন্ধকারের মধ্যে শুধু সেই হাতটাই দেখতে পাচ্ছেন কালীকিঙ্কর। সেই হাতে রক্ত মাংস কিচ্ছু নেই, সাদা ফ্যাটে কতগুলো হাড়, আর তাতে পরানো আছে মৃত্যু যোগ কাটানোর জন্য দেওয়া হিরে চুনি পান্না। একটা আস্ত চিৎকার বেরিয়ে এলো কালীকিঙ্করের গলা থেকে। বাজের শব্দে ঢাকা পড়ে গেল কালীকিঙ্করের আর্তনাদ। পরের দিন সংবাদপত্রে একটা ছোট্ট খবর ছাপা হলো, জ্যোতিষ সম্রাট কালীকিঙ্কর গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকে গমন করেছেন। যৌবনকালে তিনি ছিলেন মৃত্যুঞ্জয় তান্ত্রিকের শিষ্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। আজ 13ই আষাঢ় ছিল তার 61তম জন্মদিন। আপনারা এতক্ষণ শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা মৃত্যুযোগ। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মারফত আমাদের জানাতে ভুলবেন না। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের শোনার সুযোগ করে দেবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা টিপে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিলে আমাদের গল্পের আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।